তীব্র লোডশেডিং এর মধ্যেই আবার উধাও গ্যাস, সিএনজি স্টেশনে গাড়ির লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা। বিদ্যুৎ সাশ্রয় নতুন সিদ্ধান্ত, রাত 8টায় বন্ধ হবে দোকান, শপিং মল। আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঘোষণা করা হবে রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর নাম, আলোচনায় মির্জা ফখরুল। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, সুফল মিলতে শুরু করেছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দৃশ্যমান পরিবর্তন দেখছেন না বিশেষজ্ঞ। মশক নিধনের নামে কোটি কোটি টাকার বাণিজ্য, কীটনাশক নয় কেরোসিন সরবরাহ। মিজান চক্রের আধিপত্য, দক্ষিণ সিটি কর্পোরেশনে ওষুধ পরীক্ষা করেই নেয়ার দাবি কর্মকর্তার। এবং একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু 15 সেপ্টেম্বর, 12 নভেম্বর থেকে ক্লাস। ফি বেশি নিলে ব্যবস্থা, দেরি হওয়ায় সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিমির। তীব্র লোডশেডিং এর সঙ্গে গ্যাস সংকটে নাজেহাল জনজীবন। বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে পানি সরবরাহ ও স্বাভাবিক কার্যক্রম। বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা। এদিকে দেশ জুড়ে ফের তীব্র গ্যাস সংকটে বাড়ছে বিড়ম্বনা। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। চুলা না জ্বলায় বাসা বাড়িতে শেষ নেই দুর্ভোগের। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস। এর মধ্যে গ্যাস সংকট আরও তীব্র, রান্না করতেই হিমশিম দশা। রাজশাহী নগর জুড়ে দিনে বিদ্যুৎ থাকছে না 2 থেকে 4 ঘন্টা, আর গ্রামাঞ্চলে থাকছে না 6 থেকে 8 ঘন্টা। নেসকো বলছে রাজশাহীতে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি 24 মেগাওয়াট, আর 5 উপজেলায় 110 থেকে 115 মেগাওয়াটের বিপরীতে 80 থেকে 85 মেগাওয়াট পাচ্ছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। 5-7 ঘন্টা লোডশেডিং হতেই থাকছে, মানে 1 ঘন্টা যদি থাকছে তো 2-3 ঘন্টা থাকবে না। মানুষ গরমে থাকতে পারছে না, বৈদ্যুতিক পাখা টাখা সব বন্ধ। সবচেয়ে কষ্ট হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রে, মানে রাত্রে মানুষের ঘুমানো অবস্থা পর্যন্ত। একইভাবে চট্টগ্রাম, বরিশাল, নওগাঁ সহ জেলায় জেলায় বিদ্যুৎ মিলছে চাহিদার তুলনায় প্রায় অর্ধেক। দিনে কিছুটা থাকলেও রাতে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। রাত যত গভীর হচ্ছে লোডশেডিং তত বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ থাকিচ্ছে না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, আবার চলে যাচ্ছে, আবার 2 ঘন্টা নেয়, আবার আসছে। এইভাবে গাড়ি চলবে আমাদের। এদিকে মাসখানেক ধরেই গ্যাস সংকটে ধুঁকছে সারা দেশ। মাঝে কয়েকদিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফের এলএনজি সরবরাহ কমায় আবারও তীব্র ভোগান্তিতে মানুষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। গ্যাস নিতে গেলে 3-4 ঘন্টা লাগে। এখন খুব খারাপ অবস্থা বর্তমানে, মানে গ্যাসের। সকাল 6টা বাজে গ্যাসের সিরিয়াল ধরছি ভাই, এখন পর্যন্ত সিরিয়াল তৈরি হয়েছে। 229 টাকার গ্যাস ঢুকছে, এই হলো অবস্থা। সারা রাত দিন অবস্থা ঠান্ডা গেছে। মহেশখালীতে এলএনজি টার্মিনাল মেরামতের অজুহাত নাকি গ্যাস সংকটের পেছনে অন্য কোনো চক্র জড়িত, সেই প্রশ্নও তুলেছেন গ্যাস সংগ্রহে আসা সাধারণ মানুষ। 9:30 বাজে পাম্পে ঢুকছি, পাম্পের গেটও তো গেছি, লাইনও গ্যাস নাই। গত বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 4 দিন ভালো ছিল, আবার যাতাই। এটা সিন্ডিকেটই চলতেছে, এটা অনেক দিন, এই দুই-তিন মাসটাই একই অবস্থা। গ্যাসের হাহাকারে সংকটে আবাসিক খাত। কলাবাগান, ধানমন্ডি, মিরপুর, লালমাটিয়া, মোহাম্মদপুর সহ রাজধানীর অনেক এলাকার বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। আমাদের এখানে বিগত 10-12টা বিল্ডিং এ একবার টোটাল গ্যাস নাই। 3 দিন হইতে আমরা কোনো গ্যাসও পাই না, খাইতেও পারি না, ভাত খাওয়া তো বন্ধ, না খাওয়ানোর অবস্থা। আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আশা গ্যাস বিতরণ সংস্থাগুলোর। নাইম হাসান, সময় সংবাদ। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে শেষ করতে হবে সব ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি সহ জরুরি সেবাগুলো এ নির্দেশনার বাইরে থাকবে। এদিকে অতীতের ভুল নীতির ফলেই দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। কৌশলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
দেশে কয়েকদিন ধরে চলছে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট, এতে বেড়েছে জনভোগান্তি। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সময়ের মধ্যে শেষ করতে হবে সামাজিক ও সাংস্কৃতিক সব ধরনের অনুষ্ঠান, আর সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে সরকার। তবে হাসপাতাল, খাবার ও ওষুধের দোকানকে এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, অতীতের ভুল নীতির কারণেই দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট। এক্সেলার টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্ট, হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়, এটা আপনারা জানেন, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা আশা করছি বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে। বুধবার থেকেই ধীরে ধীরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির ব্যাপারেও আশাবাদী প্রতিমন্ত্রী। এছাড়া মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ নিয়েও শুরুতেই হোঁচট খেল ওজোপেরিকো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ১,০৩১টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সৌর প্যানেল বসিয়ে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও বিনিয়োগকারীদের অনাগ্রহে বাতিল হয় উদ্যোগ। অন্যদিকে খুলনা শহরের নতুন ভবনে সৌর প্যানেল স্থাপনের শর্ত থাকলেও অধিকাংশ ছাদই খালি। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। প্রচণ্ড গরমে বিদ্যুৎ নেই, ক্লাসের মধ্যেই বই খাতা দিয়ে বাতাস করছে শিক্ষার্থীরা। অথচ এই ছাদে সৌর প্যানেল থাকলে সূর্যের আলো থেকেই মিলতে পারত বিদ্যুৎ। জ্বালানি সংকটে প্রতিনিয়ত দেশে বিদ্যুৎ উৎপাদন কমছে, বাড়ছে লোডশেডিং। শহর গ্রাম মিলিয়ে খুলনা অঞ্চলে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে খুলনা বিভাগের ১০ জেলা, বরিশালের ৬ জেলা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ১,০৩১টি প্রতিষ্ঠানে সৌর প্যানেল বসানোর উদ্যোগ নেয় ওজোপেরিকো। গত নভেম্বরে দরপত্র আহ্বান করে প্রতি ইউনিটের উৎপাদন মূল্য ধরা হয় ৭ টাকা ৪৬ পয়সা। ৫টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও জমা দেয়নি কেউ। ৬ দফা সময় বাড়িয়েও সাড়া না মেলায় ফেব্রুয়ারিতে বাতিল হয় দরপত্র। দরপত্র কেনা প্রতিষ্ঠানগুলোর দাবি, নির্ধারিত উৎপাদন মূল্য ও রক্ষণাবেক্ষণ ব্যয়ে প্রকল্পটি লাভজনক নয়। ব্যবসায়ীরা ফিজিবিলিটি স্টাডি করে দেখেছে যে এই প্রজেক্টটা লাভজনক নয় এবং এখানে বিনিয়োগ করার কোনো স্কোপ নাই, বিনিয়োগটা সেভ না। এই জন্য কেউ বারবার সময় বাড়িয়েও কেউ অংশগ্রহণ করে নাই। তবে নতুন করে এসব জেলায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগের কথা জানিয়েছে ওজোপেরিকো। জাতীয় রূপটপের আওতায় যে উদ্যোগ ক্ষয়ের আওতায় যে টেন্ডারটা ছিল, এটা আমরা নতুনভাবে আবার দরপত্র আহ্বানের জন্য আমরা চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে বহুতল ভবনে সৌরবিদ্যুতের ব্যবস্থা রাখার শর্ত রয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের, কিন্তু বাস্তবে অধিকাংশ ভবনের ছাদই খালি। কেডিএর দাবি শর্ত হলেও আইন না হলে বাধ্য করা যাচ্ছে না। তো যেহেতু এটা প্রাথমিক একটি পর্যায়ে, এখনও এটি আইন আকারে উপস্থাপন হয়নি। আইন যতক্ষণ পর্যন্ত আসলে না হবে ততক্ষণ পর্যন্ত ম্যান্ডেটরিলি আসলে এটা আমরা করতে পারছি না। বিশেষজ্ঞদের মতে জ্বালানি সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ছড়াতে প্রয়োজন ভর্তুকি, প্রণোদনা ও বিনিয়োগ বান্ধব নীতি। জার্মান, চায়না, আরও যেসব বড় বড় দেশ আছে যারা সোলার নিয়ে কাজ করে মেইনলি এবং যারা ইনভেস্ট করতে আগ্রহী, তাদেরকে আমাদের ইনভাইট করতে হবে। সরকারের নতুন পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে রুফটপ সোলার থেকে ৩,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য রয়েছে। খুলনা মহানগরের বহুতল এসব ভবনের ছাদে সৌর প্যানেল বসানো গেলে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা শহরের মোট চাহিদার অর্ধেকেরও বেশি। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর কার্যকর উদ্যোগ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১২টায় সচিবালয়ে সরকার প্রধানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন দলের শীর্ষ নেতৃত্ব সহ নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকের পর রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম
ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাব, সেবার মান নিয়ে প্রশ্ন, সবকিছু নিয়ে দেশের স্বাস্থ্য খাতই যেন অসুস্থ। এমনই এক ভঙ্গুর স্বাস্থ্য খাত উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার। এর মধ্যেই দায়িত্ব নেয়ার পার হয়েছে 6 মাস। এখন প্রশ্ন, এই সময় স্বাস্থ্য খাতে কতটুকু কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে সরকার? স্বাস্থ্যমন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া উদ্যোগের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছে সাধারণ মানুষ। যদিও বিশেষজ্ঞদের মতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন চোখে পড়েনি। শাহজাহান খানের ক্যামেরায় মনির হোসাইনের রিপোর্ট। দীর্ঘ এই লাইন সুলভ মূল্যে চিকিৎসা পাওয়ার জন্য কারো কারো অপেক্ষা পেরিয়ে যায় ঘন্টার পর ঘন্টা। জরুরি বিভাগেও যেন উপচে পড়া ভিড়, আর বেড না পেয়ে মেঝেতেই কাতরাতে হয় অনেক মুমূর্ষ রোগীকে। ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ রোগীর চাপে পিষ্ট দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এক নির্মম চিত্র এগুলো। দীর্ঘদিনের জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা, ওষুধ ব্যবস্থাপনায় দুর্বলতা, সেবার মান নিয়ে অসন্তোষ আর দুর্নীতির অভিযোগে জর্জরিত এক ভঙ্গুর স্বাস্থ্য খাত উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার। এর মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে হামের প্রাদুর্ভাব, আর ডেঙ্গু তো এখন নিত্যসঙ্গীই বলা চলে। একদিকে সংক্রামক রোগের বিস্তার ঠেকানো, অন্যদিকে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে স্বাস্থ্যসেবাকে গতিশীল করা, এমন নানা চ্যালেঞ্জ সামনে নিয়েই শুরু হয় সরকারের পথ চলা। এরই মধ্যে পেরিয়েছে 6 মাস। এই সময়ে সাফল্য ব্যর্থতার খাতায় যোগ হলো কতটা, চলছে সেই হিসেব নিকেশ। মন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ইতোমধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। হাসপাতাল পরিদর্শন, অনিয়মে লাইসেন্স স্থগিত, চিকিৎসা সেবায় তদারকি বাড়ানো, সবকিছুর মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা চলছে। পাশাপাশি হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানো, চিকিৎসক নার্স নিয়োগ, জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার মতো পরিকল্পনা বাস্তবায়নে স্বাস্থ্য খাতে রাখা হয়েছে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ। দেরি হয় বিকজ ডাক্তারও তো কম, আপনার বহুত অবকাঠামো কম, কাজে রুগীর ভিড় লেগে যায়। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 250 রুগী থেকে খাবার পায় 50 জন। এখন আপনাকে তো বলবে একটা রুগী আমার খাবার দেয় না, দিতে পারেন। এইগুলি আমরা এখন এগুলি বাড়াইতে চেষ্টা করি। এভরিথিং ইজ আন্ডার প্রসেস। 101 শয্যাগুলি ডিপিপি তৈরি হচ্ছে, ঠিক না? মেডিকেল কলেজগুলি হচ্ছে, শিশু হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছি, মেডিকেল কলেজগুলি যেগুলি আছে এগুলি উদ্বোধন করতে যাচ্ছি। স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি উপাদানকে যথাযথভাবে কাজে লাগিয়ে জনস্বাস্থ্যমুখী একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি, এরই মধ্যে এসব উদ্যোগের সুফল পেতে শুরু করেছেন মানুষ। স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ আপনার উন্নত মানের নিতে হলে ইট ইজ এ টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের প্রত্যেকটা উপাদানকে আপনি উন্নত করতে হবে, সেটা আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ। সাধারণ মানুষ তো এখনই সুবিধা অনেক পাচ্ছে, পাচ্ছে বলতে আগের চেয়ে বেটার পাচ্ছে। যেমন ডাক্তারদের উপস্থিতি, সকল নার্স উপস্থিত, এর চেয়ে বেশি 60 দিনে তো মাত্র 5.5 মাস হয়েছে আল্লাহর মতে। ওষুধের স্টোর রুম খুঁজে দেখি, এক্সপায়ার্ড মেডিসিন নাই যেটা ডাক্তার আমার রুগীদের দিবে। রুগীদের সাথে কথা বলেছি, দে আর হাইলি হ্যাপি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের চোখে অবশ্য চিত্রটা এত আশাব্যঞ্জক নয়। তাদের মতে 6 মাস হয়তো বড় কোনো পরিবর্তন আনার জন্য যথেষ্ট সময় নয়, তবে এই সময়ে স্বাস্থ্য খাতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েনি। সবচেয়ে বড় ঘাটতি, স্বাস্থ্য খাতকে কিভাবে কাঙ্ক্ষিত জায়গায় নেওয়া হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো রোডম্যাপ নেই। 6 মাসের নিরিখে যদিও সময় অনেক বেশি না, কিন্তু তারপরেও যে সূচনা হওয়ার জন্য যে একটা প্রস্তুতি, একটা বড় প্রস্তুতি, সেইটা এখনও দৃশ্যমান নয়। এর জন্য যেমন ধরেন কিছু পলিসি ডেভেলপ করা দরকার মন্ত্রণালয়ের পর্যায়ে, যে আমাদের স্বাস্থ্যে আমরা কি চাই, আমরা 1 বছর পরে কি চাই, এই সরকার ক্ষমতা শেষ হবে 5 বছর পরে কি চাই, এরকম যদি আমরা একটা রোড ম্যাপ দেখতে পেতাম তাহলে, এবং সেই রোড ম্যাপটাকে ভাগ করে যে 6 মাসে আমরা এইটুকু করব,
আমরা 1 বছরে এইটুকু করব বা তারপরে এইটুকু করব। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু বিচ্ছিন্ন উদ্যোগ নয়, স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদী পরিবর্তনে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মকৌশল, নির্ধারিত লক্ষ্য ও বাস্তবায়নের কার্যকর পরিকল্পনা। বর্তমান সরকারের প্রথম 6 মাসে স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে নানামুখী উদ্যোগ নিলেও সাধারণ মানুষের প্রত্যাশা সেসব উদ্যোগ শুধু পরিকল্পনায় নয়, পরিকল্পনার গণ্ডি পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় বাস্তবায়নের। আর স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে শুধু রোগীদেরই নয়, চিকিৎসকদের উন্নতি ছাড়া সম্ভব নয় স্বাস্থ্য খাতের উন্নতি। তাই জোর দিতে হবে চিকিৎসকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সুরক্ষার উপরও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মশা নিধন এখন কোটি কোটি টাকার বাণিজ্য। কীটনাশকের নামে সিটি কর্পোরেশনে সরবরাহ করা হয় কেরোসিন। টেন্ডার প্রক্রিয়া, কীটনাশক পরীক্ষা, অবৈধ লেনদেন সবকিছুই মিজান চক্রের নিয়ন্ত্রণে। ঢাকা দক্ষিণ সিটির মশা নিধনের কীটনাশক সরবরাহে একক আধিপত্য তার। 1 যুগেরও বেশি সময় ধরে মশা নিধন বাণিজ্যের নামে অফিস পিয়ন থেকে একাধিক প্রতিষ্ঠানের মালিক বনে গেছেন মিজান। এম এ আজিমের অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আমি একজন সাংবাদিক ছিলাম। মশা কমলে বিজনেস হবে কেমন? ঢাকা শহরে মশা পালি আমরা, এটা বিজনেস। ডেঙ্গুতে মানুষ মরে, আর মশা নিধনের নামে মিজান চক্রের কোটি কোটি টাকার বাণিজ্য চলে। অনুসন্ধান বলছে, প্রতারণা ও মশা নিধনে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে 2টি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হয়েছে বিগত দিনে। এর মধ্যে সবথেকে বেশি বিতর্কিত মিজানুর রহমানের দি লিমিট অ্যাগ্রো। 2011 সালে তাদের সরবরাহ করা কীটনাশকের 95%ই ছিল ভেজাল। 2019 সালে আবারও ভেজাল কীটনাশক সরবরাহ করে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগে উত্তর সিটি কর্পোরেশনে কালো তালিকাভুক্ত হয় তারা। সময় সংবাদের হাতে আসা নথিপত্র বলছে, এরপর খোলস পাল্টে ফেলে মিজান চক্র। ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল নামে খোলে নতুন প্রতারণার দোকান। আর সে দোকানের আড়ালেই উত্তরে কালো তালিকাভুক্ত মিজান চক্র বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনে কীটনাশক সরবরাহ করছে। বারবার ধরা পড়েও কিভাবে বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনে কীটনাশক সরবরাহ করছে চক্রটি, জানতে মিজানের মুখোমুখি আমরা। সিটি কর্পোরেশনের পিয়ন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা। কীটনাশক সরবরাহের নামে চলা অবৈধ বাণিজ্যের ভাগ দিতে হয় সবাইকেই। অকপটেই যা স্বীকারও করলেন মিজান। এটা ঘুষ বলে না, যেগুলো দেই এটা হলো পিয়ন, দারোয়ান, কেরানি, অ্যাকাউন্টস। ওরা অ্যাকাউন্টস একটা যতবারই চেক নেন সিটি কর্পোরেশনে, আপনাদের 5 পয়সা 10 পয়সা এর একটা সিস্টেম, মানে পার্সেন্ট। প্রতি বছর ডেঙ্গুতে হাজার হাজার মানুষ মরলেও এমন মশা নিধন বাণিজ্য মিজানকে অফিস পিয়ন থেকে জিএম এমনকি একাধিক প্রতিষ্ঠানের মালিক বানিয়েছে, তাও স্বীকার করেন তিনি। এমনি সবের রুমে একটা চা দেওয়া দরকার, কেউ নাই, আমি দিতাম। সেখান থেকে আমি ওইটার জিএম। এরপর টাকার বিনিময়ে সময় সংবাদকে ম্যানেজেরও চেষ্টা চালান মিজান। এটা তার দুপুর আপ্যায়নের জন্য কোনো আপ্যায়ন লাগবে না ভাই। আমি একজন সাংবাদিক ছিলাম, আমি ছোট ভাই। এটা আপনার কাছে রাখেন না ভাই। না 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 না, এটা সম্ভব না। তাহলে মশা নিধনের নামে বরাদ্দের কোটি কোটি টাকার ভাগের জন্যই কি উত্তরের কালো তালিকাভুক্ত মিজান চক্রের থেকে কীটনাশক নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন? জানতে এবার প্রধান ভান্ডার কর্মকর্তার মুখোমুখি আমরা। তার দাবি, মিজান চক্রের অতীত কর্মকাণ্ড জানেন না তারা। মিজান ব্ল্যাক লিস্টেড হয়েছে এটা আমাদের জানা নাই বা আমাদের কাছে কোনো তথ্য নেই। আর ভেজাল কীটনাশক সরবরাহ সম্ভব না, পরীক্ষা করেই কীটনাশক নেন বলেও দাবি করেন তিনি। আমরা ব্যক্তিকে চিনি না, এখানে XYZ যে কেউ আসতে পারবে, আমরা ব্যক্তিকে চিনি না। আমরা দেখব যে ওই জিনিসটা ঠিক আছে কিনা। বিতর্কিত ব্যক্তিদের কাছ থেকে যে পরীক্ষার দোহাই দিয়ে মশক নিধনের কীটনাশক নিচ্ছে সিটি কর্পোরেশন, সে পরীক্ষাই বা আসলে কতটুকু স্বচ্ছ, নাকি সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি? এবার সে প্রশ্নেরই উত্তর মেলাতে চাই আমরা। ঢাকা মশক নিবারণী দপ্তর সিটি কর্পোরেশনের মশা নিধনের কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার সবকিছুর আয়োজন করে দেয় তারা।
গোমর ফাঁস করতে শুরু করেন দপ্তরটির স্টোর কিপার গিয়াসউদ্দিন। পরীক্ষার সময় কীটনাশক আর পরীক্ষার পর কৌশলে সরবরাহ করা হয় শুধুই কেরোসিন। মানে এখান থেকে পাস করে এরপর ভুয়া ঔষধ ছিটাবে। কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ করে হাতানো কোটি কোটি টাকার ভাগ মেলে দপ্তরটির কর্মকর্তাদেরও। টাকা পয়সা অফার করে নাই তখন? হ্যাঁ, কি বলেন, এর কোটি টাকার বিজনেস, টাকা অফার করবে না, না করে পারবে। আমি মানুষ ছোটো লিখেছি, আমার এই অফিসে পাবলিক কোনো ফাংশন নেই, কথা বুঝেন। এই যে ধরেন আমি যে বসি, আমার কোনো পাবলিক এসে কোনো কাজে এসে খালি আমি তো আইফোন চালাই। উত্তর সিটি কর্পোরেশনে কালো তালিকাভুক্ত মিজান চক্র 2 বছরে 3টি কার্যাদেশের মাধ্যমে 48 কোটি টাকার মশা নিধনের কীটনাশক সরবরাহ কাজ পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। 16 বছর বয়সে পাকিস্তানে পাচার হয়ে যান বরগুনার মেয়ে আসিয়া। এরপর কেটে গেছে 3 দশকেরও বেশি সময়। পরিবারের কেউ জানতেন না তিনি কোথায় আছেন কিংবা আদৌ বেঁচে আছেন কিনা। সম্প্রতি পাকিস্তানে থাকা সেই আসিয়ার সন্ধান পেয়েছে পরিবার। এখন স্বজনদের কাছে ফিরতে চান আসিয়া। পরিবার আবেদন করলে তাকে দেশে ফেরাতে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ভিডিও কলে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে মেয়ের মুখ, কণ্ঠ শুনতে পান বাবা, কথাও হয় প্রতিদিন। তবে অপেক্ষার অবসান হচ্ছে না 90 বছর বয়সী বাবার। প্রযুক্তির কল্যাণে 32 বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান পান 90 বছর বয়সী বাবা বরগুনার তমিজউদ্দিন। ভিডিও কলে প্রতিদিন দেখেন মেয়ের মুখ, শোনেন কণ্ঠ, কিন্তু 2500 কিলোমিটার দূরের সেই মেয়েকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা এখনো অপূর্ণ। 1994 সালের কোনো এক বিকেলে ঢাকায় মিরপুরের বাসা থেকে বের হন আছিয়া। এরপর আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি পরিবার। 3 বছর আগে মেয়ের অপেক্ষা করতে করতেই মারা যান মা রাহেলা। এখনো অপেক্ষায় বাবা। আমি এই 90 বছর বয়স, আমি মায়ের খোঁজ পাইছি। আর ওরা যদি আমার সরকারে যদি সাহায্য করতে পাঠাই দেয়, আমি তাড়াতাড়ি দেখব। বিকেলে যে ঘুরতে বেরিয়েছে, এই ঘোরার কথা কইয়ে যে গেছে আর উনি ফিরিয়ে আর আসে নাই। এই 32-33 বছর হয়ে গেছে, এর মধ্যে কোনো খোঁজ খবর আমরা পাই নাই। আছিয়া জানান মানব পাচারকারী চক্র তাকে অপহরণ করে প্রথমে ভারত, এরপর পাকিস্তানে নিয়ে বিক্রি করে দেয়। সেখানে বিয়ে হয় তার। বর্তমানে পাকিস্তানের মুজাফফরনগরে বসবাস আছিয়ার। বাংলাদেশে স্বজনদের কাছে ফিরতে চান তিনি। আমার বিয়ে হয়েছিল 6 মাস পর। আমার বয়স তা তব 18 বছর। 18 বছর। আর পাকিস্তান আইতে আমারে 32-33 বছর হইছে। জেলা প্রশাসন বলছে আছিয়া চাইলে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা তার পরিবার জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে আছিয়াকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। জেলা প্রশাসকের মাধ্যম করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব স্যার বরাবর একটি আবেদন করতে পারেন। সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে বিদ্যমান নীতিমালা রয়েছে, নীতিমালা অনুযায়ী তাকে হয়তো বাংলাদেশে নিয়ে আসার যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি গ্রহণ করবেন। 6 ভাই বোনের মধ্যে আছিয়া চতুর্থ। 48 বছর বয়সী আছিয়ার পাকিস্তানে 7 সন্তান রয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 12 নভেম্বর, আর ভর্তি আবেদন শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে। এবারও ভর্তি ফি সর্বোচ্চ 8,000 টাকা নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। কোনো কলেজ অতিরিক্ত ফি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বোর্ডের। এদিকে দেরিতে ক্লাস শুরু হওয়ায় সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ সংশ্লিষ্টদের। নূরে আলমের রিপোর্ট। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে 11,38,877 জন শিক্ষার্থী। এর বিপরীতে সরকারি এবং বেসরকারি কলেজে আসন আছে 25 লাখের মতো।
এরই মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা বোর্ড। প্রথম পর্যায়ে আবেদন 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে 10 অক্টোবর। দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 15 অক্টোবর আর ফল প্রকাশ 19 অক্টোবর। তৃতীয় পর্যায়ে আবেদন 23 অক্টোবর আর ফল প্রকাশ হবে 26 অক্টোবর। 10 নভেম্বরের মধ্যে শেষ হবে ভর্তি কার্যক্রম। ফলাফলটা যেহেতু 20 দিন পিছিয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে ভর্তি শিডিউলটাকেও টেনে পিছনে নিতেই হচ্ছে। একাদশ শ্রেণীতে রাজধানীর কলেজগুলোর জন্য সর্বোচ্চ 8,000 টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর বাদে অন্য শহরগুলোতে বাংলা মাধ্যমে 5,000 টাকা ও ইংরেজি ভাষণে 6,000 টাকা, আর জেলা পর্যায়ে সর্বোচ্চ বাংলা মাধ্যমে 3,000 এবং ইংরেজি ভাষণে 4,000 টাকা নেওয়া যাবে। সরকার নির্ধারিত ফিকে অবজ্ঞা করে নিজেদের মতো ফি নেয়, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি হয়ে উঠেছে। শিক্ষা গবেষকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার এসএসসির ফলাফল প্রকাশে দেরি হয়েছে। ফলে একাদশের ক্লাসও শুরু হচ্ছে দেরিতে। তাই সিলেবাস যাতে নির্দিষ্ট সময়ে শেষ করা যায় সেজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। একাদশ এবং দ্বাদশ মিলে যে শিক্ষা কারিকুলাম তৈরি করা আছে, এই কারিকুলামের জন্য একটা নির্ধারিত সময় বরাদ্দ থাকে। এই বরাদ্দটা যদি না দেওয়া হয় তাহলে কারিকুলামটা আসলে পুরোপুরি হবে না, মানে ওই ইমপ্লিমেন্ট করা যাবে না। আসন সংকট না থাকলেও মানসম্মত কলেজের আসন কম থাকায় জিপিএ 5 প্রাপ্ত অনেক শিক্ষার্থী পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। একাদশ শ্রেণীর ভর্তিতে প্রতি বছরই ফি নির্ধারণ করলেও বেশিরভাগ নামী কলেজই সেই নির্দেশনা মানে না। শিক্ষা সংশ্লিষ্টতা বলছেন, অতিরিক্ত ফি নেওয়া ঠেকাতে হলে ভর্তির সময়ে নিয়মিতভাবে প্রতিষ্ঠানগুলোতে নজরদারি করতে হবে শিক্ষা বোর্ডকে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। খুলনা মহানগরীর মূল প্রবেশদ্বার ও সংযোগ সড়কগুলোর বেহাল দশা। দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। খানাখন্দে ভরা সড়কগুলো পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কর্তৃপক্ষের সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রতাকে দুষছেন নাগরিক সমাজ। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। ভাঙাচোরা সড়কে হেলেদুলে চলছে যানবাহন, ঝাঁকিতে নাজেহাল অবস্থা যাত্রীদের। এই চিত্র খুলনা নগরে প্রবেশের প্রতিটি প্রবেশ পথের। ভোগান্তি অনেকটা নিয়মে পরিণত হয়েছে। খুলনা মহানগরীতে প্রবেশের উল্লেখযোগ্য 6টি সড়ক রয়েছে। রূপসা সেতু থেকে শিপইয়ার্ড সড়ক, 0 পয়েন্ট থেকে গল্লামারি, সোনারাঙ্গা বাইপাস সড়ক, মোস্তফার মোড় থেকে রায়ের মহল হয়ে বয়রা বাজার, শহর বাইপাস থেকে বিশেষায়িত হাসপাতাল সংযোগ সড়ক এবং নির্মিতব্য নিরালা আবাসিক সড়ক। সড়কগুলোর খানাখন্দ ও গর্তগুলো এখন ডোবায় রূপ নিয়েছে। সমস্যা সমাধানে বছরের পর বছর ধরে নগরবাসী মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি, সড়কে ধান রোপণ, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন প্রতিবাদ অব্যাহত রাখলেও সমাধান না হয় সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বহীনতাকে দুষছেন এলাকাবাসী ও নাগরিক নেতারা। কোনো তরি তরকারি যাই কিছু হোক, মালামাল আমরা শহরে নিতে গেলে দ্বিগুণ 3 গুণ খরচ বাড়ে। গাড়িতে থাক দূরের কথা, আটাও যাচ্ছে না, গাড়ি পড়ে যায়। এই গর্ত তো ধর মনে করেন আরো 2-3 বছর আগেই এই রাস্তা এইভাবেই। আমাদের গাড়ি মনে করেন এই নিচে জায়গা গর্ত হলে গাড়িটা ভুটে পড়ে যাচ্ছে, যাত্রীর ক্ষতি হচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে। আমরা চাই খুব দ্রুত যেন এই রাস্তার দিকে সরকার নজর দেয়। জনগণ সহ আমরা যারা রয়েছি সকলেই নাগরিকরা খুলনা শহরের আসলেই খুবই অতিষ্ঠ অবস্থায় রয়েছে। তারা চেষ্টা করছেন এবং প্রশাসনের সাথে সার্বক্ষণিক কথাও বলছেন। প্রশাসন আশ্বস্ত করছেন তারা কাজগুলো করে দিবেন, কিন্তু কবে হবে এটি নির্দিষ্ট আকারে কেউ বলে দিতে পারছেন না। এসব সড়ক খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও খুলনা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে রয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলো ঠিকাদারের গাফিলতি, জমি অধিগ্রহণ জটিলতা, অভ্যন্তরীণ সমন্বয়হীনতা সহ বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। আর সমন্বিত পরিকল্পনায় সমাধানের উদ্যোগের কথা জানান নগর প্রশাসক। 22 সালে আমরা জায়গাটি পেয়েছি, এই 3-4 বছরে আমরা কাজটি সম্পন্ন করতে পারি নাই। আমরা দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ আশা করছি মিনিস্ট্রি থেকে চিঠি পাইলে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। খুলনা শহরে ঢোকার পথগুলোই তো খারাপ, এটি আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে হস্তক্ষেপ করেছেন, দ্রুত সময়ের মধ্যে সব কাজ শেষ হবে। খুলনা মহানগরীতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে 3000-এর বেশি ভারী যানবাহন প্রবেশ করে ও বের হয়। ভাঙাচোরা এসব সড়কের দৈর্ঘ্য সব মিলিয়ে 16 কিলোমিটারের মতো। তবে বছরের পর বছর কাজ শেষ না করে এভাবেই ফেলে রাখায় দুর্বিষহ হয়ে উঠেছে নগরবাসীর জীবন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ইন্টারনেটের গতি কম হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন ইউনিয়ন পরিষদে ঝুলে আছে হাজারো সেবা প্রত্যাশীর বিভিন্ন কাজ।
জন্ম নিবন্ধন, নাগরিক সনদ সহ বিভিন্ন সরকারি সেবা দিতে গিয়ে বিপাকে পড়ছেন কর্মকর্তারা। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। জেলা প্রশাসন বলছে, গতি বাড়াতে ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে প্রকল্প, বাস্তবায়ন হলে বাড়বে সেবার মান। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। 2 বছরের বেশি সময় ধরে বন্ধ ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকার ইউনিয়ন পরিষদে দেওয়া ইন্টারনেট সার্ভিস। সম্প্রতি হাওরবর প্রকল্পের মাধ্যমে অন্য একটি প্রকল্পের ইন্টারনেট সরবরাহ করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বন্ধ। সরকারিভাবে দেয়া জেলার অন্য ইউনিয়ন পরিষদের অবস্থাও একই। ফাইবার নেটওয়ার্কিং সরঞ্জাম চালু থাকলেও ধীরগতির কারণে ব্যবহার হচ্ছে না ঠিকমতো, যে কারণে পরিষদে এসে অপেক্ষা করতে হয় সেবা প্রত্যাশীদের। জন্ম নিবন্ধন, ওয়ারিশ, মৃত্যু সনদ সহ বিভিন্ন সেবা নিতে লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। কখনো না নিয়েই ফিরতে হচ্ছে নাগরিকদের। নেটের সমস্যা, ঘুরেই যায়, কাজ করতে অনেক জনগণের ভোগান্তি, আর আমরা তো কাজ করে দিতে পারি না। 3-4টা কম্পিউটার চলে, আরও মোবাইলে লাইন মানে একেবারেই দুর্বল। 2 MBPS থেকে 3 MBPS এরকম। এই ইন্টারনেটের মাধ্যমে অফিসিয়াল যে জন্ম নিবন্ধন সার্ভার, ওইটাতে লগ ইন হয় না। এই সাইট দিয়ে কাজ করতে গেলে তখন আমাদের আলাদা মোবাইল ডাটা ইউজ করতে হয়। বিটিসিএল অফিসে অভিযোগ জানানোর পরেও ওনারা অনেক সময় বিষয়টা অবহেলাভাবে একটু দেখে। বিটিসিএল ওনাদের সাথে কথা হয়েছে, ওনাদের লাইনটা নাকি ঠিক আছে, হাওরবর প্রজেক্টটা ঠিক হলে ওইটা ঠিক হয়ে যাবে। জন্ম নিবন্ধন করছি, করতে করতে নেট নেই, তো সেই ক্ষেত্রে খুবই কাজে ব্যাঘাত ঘটে। নেটের সমস্যার কারণে আমরা এগুলো করতে পারি না, ভোগান্তি হয়। জেলা প্রশাসন বলছে, ইন্টারনেটের গতিবৃদ্ধি করতে ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে প্রকল্প, বাস্তবায়ন হলেই বাড়বে সেবার মান। হাওরবর প্রকল্পটি রয়েছে, এর মাধ্যমে 67টি ইউনিয়নে আমরা যে ইন্টারনেটের যে গতি সেটা বৃদ্ধির পদক্ষেপ নিচ্ছি এবং এই গতি বৃদ্ধির কারণে কিন্তু জনগণের সেবাটা আরো ভালো হবে। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, ঝিনাইদহের 67টি ইউনিয়ন পরিষদকে 2017 সালে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সরকারি নেটওয়ার্কের আওতায় আনা হয়। এর মধ্যে সদর উপজেলার 17টি ইউনিয়নে বিটিসিএল এবং অন্য 5টি উপজেলার 50টি ইউনিয়নে ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। গত 1.5 মাসে টানা বৃষ্টিতে ফলন বিপর্যয়ের মুখে পড়েছে দেশের বৃহত্তম সবজি উৎপাদনকারী জেলা যশোর। পটল, বেগুন, লাউ, পুঁইশাক সহ গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের প্রায় 90% নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম শীতকালীন সবজির চারা। এতে দিশেহারা অবস্থা এ অঞ্চলের চাষিদের। তবে কৃষি বিভাগ বলছে, চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসলের ক্ষেতগুলোতে কেবল ক্ষতচিহ্ন, পচে নষ্ট হয়ে গেছে মাইলকে মাইল জমির সবজি। পটল, বেগুন, লাউ কিংবা বরবটি বাদ পড়েনি কোনোটি। টানা 1.5 মাসের অতিবৃষ্টি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে যশোরের কৃষকদের জন্য। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অধিকাংশ সবজির জমি। কৃষকদের দাবি, পচে গেছে মাঠে থাকা গ্রীষ্মকালীন সবজির 90%। প্রভাব পড়েছে আগাম শীতকালীন সবজি চাষাবাদেও। এতে করে কেবল কৃষকই ক্ষতির মুখে পড়ছেন না, বাজারে সবজি সরবরাহ কমে চড়া দামের আশঙ্কা তৈরি হচ্ছে। প্রচুর বৃষ্টির ফলে সবজি নষ্ট হয়ে গেছে। পটল আমি লাগাইছি, তাই 1 বিঘে তা 30-32 হাজার টাকা খরচ, তখন 1 টাকা নেব। আমাদের সপ্তাহ মাছ খেয়ে গেছে, আমাদের মাজা ভেঙে গেছে, আমরা কিভাবে করব? এর প্রভাবটা আগামীতে পড়বে এবং প্রচুর দাম হবে আর কি সবজির। তবে কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম। চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেটুকু ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করব কৃষকদের পরামর্শের মাধ্যমে এবং বিভিন্নভাবে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে যেভাবে আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় এবছর 12,550 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষাবাদ করা হয়েছে। এছাড়া 9,197 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, যশোর। পাটের ভালো ফলন হয়েছে চুয়াডাঙ্গায়। পাট কেটে জাগ দেয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। বাজারে পাট কাঠিরও চাহিদা রয়েছে। ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে জানায় কৃষি বিভাগ। মাহফুজ মামুনের তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। খেতে পরিপক্ক পাট গাছ, সেখান থেকে কেটে জাগ দিয়ে আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক।
চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় পাটের ভালো ফলন হয়েছে, এমনকি আবাদ হয়েছে গত বছরের চেয়ে 735 হেক্টর বেশি জমিতে। কৃষকেরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় গাছ লম্বা ও সতেজ হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানিতে উন্মুক্ত জলাশয়গুলো ভরাট থাকায় জাগ দিতে সুবিধা মিলছে। বাজারে বর্তমানে পাটের সঙ্গে পাটকাঠিরও চাহিদা রয়েছে। 2 বিঘা 10 কাঠা ভুঁই পাট আছে, খরচ খরচা তুলনামূলক হিসাবে এবার কমই হয়েছে। পাটের ফলনও ভালো, পাট জাগ দেওয়া পানির অভাব নেই। গতবার 3500-3600 বেছিলাম, তার সেই লাভ দেখে এবারটা আমরা একটু বেশি করে বুনেছি। যা খরচা হবে তাতে অর্ধেক লাভ হবে। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় প্রতি হেক্টর জমিতে 2.8 মেট্রিক টন পাট উৎপাদন হবে। ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক ভাইদের পাশে আছি, কৃষক ভাইদেরকে এই বিষয়গুলো নিয়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করি যে সামনে এই পাটের পরিসর আরও বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় পাট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 25,578 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 220 কোটি টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়াতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যম আনাদোলু এজেন্সি। তবে এমন দাবি অস্বীকার করেছেন ইরান সরকারের এক কর্মকর্তা। হরমুজ প্রণালী মার্কিন নিয়ন্ত্রণে নেয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিও প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে বিশ্বজুড়ে জ্বালানি ও ইন্টারনেট অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। চলছে দুপক্ষের বাকযুদ্ধ। প্রণালী অবরুদ্ধ অবস্থায় নেই এবং যুক্তরাষ্ট্র এর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইরান। পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন কর্মকর্তাদের এসব মিথ্যা দাবি বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। তেহরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই এই প্রণালী উন্মুক্ত করা হবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে গত 14 জুলাই থেকে ইরানের ওপর ফের নৌ অবরোধ আরোপের পর তারা 50টির বেশি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে দিয়েছে। এছাড়া অভিযান চালিয়ে 3টি জাহাজ বিকল করা হয়েছে এবং 2টি জাহাজে সরাসরি তল্লাশি চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মধ্যেই তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি দাবি করেছে ইসলামাবাদ স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ইরান 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে, যদিও গণমাধ্যমটির এমন দাবি অস্বীকার করেছে ইরান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ ইরানের দৃষ্টিতে মূল চুক্তিরই কোনো কার্যকরের নির্দিষ্ট তারিখ ছিল না, তাই মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না। চলতি মাসের 17 তারিখ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি। তারা জানায় যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো সামরিক হামলা চালায় তবে কেবল মার্কিন নয়, বিশ্বের যে কোনো জ্বালানি লাইন, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি পুরো বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়বে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দীর্ঘ 27 বছর পর বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হল ইউরোপ। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে মহাজাগতিক এই দৃশ্য দেখেন লাখো মানুষ। চাঁদের ছায়ায় মুহূর্তেই অন্ধকার নামে দিনের আকাশে। আইসল্যান্ডবাসীকে পরবর্তী পূর্ণগ্রাসের জন্য অপেক্ষা করতে হবে 170 বছর। ইউরোপের আকাশে দেখা গেল বিরল এক মহাজাগতিক দৃশ্য। দীর্ঘ 27 বছর পর ইউরোপে আবারও দেখা গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণের পথ অতিক্রম করে রাশিয়ার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেনের উত্তরাঞ্চলের একটি অংশ। আইসল্যান্ডের পর পূর্ণগ্রাসের ছায়া পৌঁছে যায় স্পেনে। বুর্গোস সহ স্পেনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সূর্য পুরোপুরি ঢেকে যাওয়ার দৃশ্য দেখতে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। ঐতিহাসিক এই মুহূর্ত ঘিরে স্পেনে 60 লাখ পর্যন্ত দর্শনার্থীর সমাগমের হিসাব দিয়েছিল কর্তৃপক্ষ। আইসল্যান্ডবাসীর জন্য এবারের গ্রহণ ছিল আরও বিশেষ। 1954 সালের পর দেশটিতে এটি প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আর পরবর্তী পূর্ণগ্রাস দেখতে অপেক্ষা করতে হবে 2196 সাল পর্যন্ত। যুক্তরাজ্য, নরওয়ে, ফ্রান্স, ইতালির বড় অংশসহ ইউরোপের বিস্তীর্ণ এলাকায় দেখা গেছে আংশিক সূর্যগ্রহণ। যুক্তরাজ্যে সূর্যের সর্বোচ্চ প্রায় 90 থেকে 96% ঢেকে গেলেও সেখানে পূর্ণগ্রাস হয়নি। দেশটিতে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে 2090 সালে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এমন এক মহাজাগতিক ঘটনা যখন চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে অবস্থান নেয়। এর ফলে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে এবং নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সূর্য ঢেকে যায়। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে আসার কারণেই এই বিরল দৃশ্যের সৃষ্টি হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ফুটবলের খবর, আবারও বাড়ছে ক্লাব লাইসেন্সিং এর সময়। বসুন্ধরা কিংস ও আবাহনী নিষেধাজ্ঞা এখনও বহাল থাকায় 17 আগস্ট পর্যন্ত লাইসেন্সিং এর সময় বাড়াতে যাচ্ছে বাফুফে। এর প্রভাব পড়তে পারে মৌসুম শুরুর সূচিতেও। পেছাতে পারে 21 আগস্টের চ্যালেঞ্জ কাপ। পরিবর্তন হতে পারে ফেডারেশন কাপের সূচিও। তবে নির্ধারিত সময়ে প্রিমিয়ার লিগ শুরুর লক্ষ্য বাফুফের। এছাড়া শেষ পর্যন্ত কিংস আবাহনী মাঠে না নামতে পারলে বিকল্প দলও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান লীগ কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। বাংলাদেশ ক্লাব ফুটবলের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। ঝুলিতে রেকর্ড ট্রফি, অর্থের দিক থেকেও বাংলাদেশের অন্যতম। কিন্তু মাঠের সেই দাপটের বিপরীতে এখন ফিফার নিষেধাজ্ঞায় জর্জরিত ক্লাবটি। তাদের নিয়ে মহা সমস্যায় বাফুফে। খেলোয়াড়, কোচদের বকেয়া পারিশ্রমিক সহ নানা অভিযোগ কিংসের বিরুদ্ধে। গত বছরের 27 আগস্ট থেকে শুরু হয়ে নিষেধাজ্ঞা ছিল 12টি, সম্প্রতি নতুন করে যোগ হয়েছে আরও 2টি। অন্যদিকে আবাহনীর অবস্থাও পুরোপুরি সুস্থির নয়। তাদের 3 নিষেধাজ্ঞার 2টি ইতিমধ্যে প্রত্যাহার হলেও একটি এখনও বহাল। বড় 2 ক্লাবের এমন সমস্যায় আরেক দফা পরিবর্তন হচ্ছে ক্লাব লাইসেন্সিং সময়। প্রতিটা ক্লাব এই বছরের লিগটাতে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। কয়েক দফা টাইম বাড়ানো হয়েছিল। কিছু ক্লাব চিঠি দিয়েছে ক্লাব লাইসেন্সিং এর ডেটটা বাড়ানোর জন্য। ফেডারেশন চিন্তাভাবনা করেছে যে এই টাইমটা 15 থেকে 17-এর ভিতরে করার জন্য। এর আগে প্রথমে ক্লাব লাইসেন্সিং এর জন্য 4 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হলেও তা 3 দফা পরিবর্তন হয়। তবে এর প্রভাব পড়তে পারে মৌসুমের প্রথম আয়োজন চ্যালেঞ্জ কাপে। 21 আগস্ট মাঠে গড়ানোর কথা থাকলেও সেটি পেছানোর সম্ভাবনা বেশি। এছাড়া পিছিয়ে যেতে পারে ফেডারেশন কাপও, যদিও নির্ধারিত সময় মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। সবকিছুর একটার পিছনে একটা আটকে আছে, একটা ছুটলে আরেকটা ছুটবে। হ্যাঁ, তো এখন আমরা লিগ পিছাবো না, লিগটা আমরা চেষ্টা করব যে টাইম মতো শুরু করতে। ফেডারেশন কাপটাও চেষ্টা করব আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী শুরু করতে। এখন যেহেতু একটা সমস্যা হয়ে গেছে এবং এটাকে সমাধানের জন্য চেষ্টা চলতেছে সব দিক দিয়ে, তা আমি আশা করি যে এটা ওভারকাম করে আসলে পরে একটা সুন্দর বছর আমরা পাবো। তবে শেষ পর্যন্ত যদি ফিফার নিষেধাজ্ঞা তুলতে না পারে বসুন্ধরা কিংস ও আবাহনী, বিকল্প ভেবে রেখেছে বাফুফে। এএফসি রুল অনুযায়ী চলি, তাদের নীতিমালার ভিতরে আমাদেরকে থাকতে হয় এবং আমাদের একটা টাইম পিরিয়ড আছে যে লিগটাকে একটা এত দিনের মধ্যে শেষ করতে হবে। একটি ইমার্জেন্সি মিটিং করেছেন, মিটিংয়ের মাধ্যমে ওনারা বিসিএল থেকে 2টি দল এবং ওয়ান্ডারার্সকে কিন্তু 3য় দল হিসেবে উন্নীত করে নিয়ে আসছে, যাতে লিগে যদি কোনো কারণে কোনো বড় দল কিংবা যাদের নিষেধাজ্ঞা আছে তারা কোনো কারণে যদি তারা আপনার এই তাদের ব্যান্ড তুলতে না পারে, তাহলে কিন্তু আমরা অল্টারনেটিভ ওয়ে করে রেখেছি। 24 আগস্ট ফেডারেশন কাপ ও 28 আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড মাঠে গড়ানোর পরিকল্পনা বাফুফের। বড় ক্লাবগুলো না থাকলেও লিগের স্পন্সর নিয়ে কোনোই সমস্যা হবে না বলে জানান এই সদস্য। সমস্যা হবে না, কারণ আমাদের ইউনাইটেড হেলথ কেয়ারের সাথে আমাদের একটা চুক্তি আছে, তারা আমাদের লিগকে স্পন্সর করবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডারউইন টেস্টের খবর, প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশি পেসাররা। লাঞ্চ ব্রেকে যাবার আগে অজিদের 4 উইকেট তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার সংগ্রহ মাত্র 74। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে দ্রুত 50 রান তোলে অজিরা। তবে বাংলাদেশের হয়ে প্রথম আঘাতটা করেন হাসান মাহমুদ। জেক ওয়েদারাল্ডের ক্যাচ তালুবন্দি করেছেন লিটন। ওজি ওপেনার ফেরেন ব্যক্তিগত 23 রানে। এরপর হাসানের বলেই বোল্ড হন হেড। দ্রুত 2 ওপেনারকে হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত 2 রানে ফিরতে পারতেন স্টিভেন স্মিথও, তবে এবাদতের বলে স্লিপে তানজিদ তামিম ক্যাচ ফেলে দেয়ায় নতুন জীবন পান সাবেক অজি অধিনায়ক। তবে এবাদতকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ল্যাবুশেনকে ফিরিয়ে তুলে নেন নিজের প্রথম শিকার। উইকেট শিকারের মিছিল থেকে বাদ যায়নি তাসকিনও। ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে শেষ করেন প্রথম সেশন। এই মুহূর্তে অস্ট্রেলিয়া ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, অস্ট্রেলিয়া টেস্ট মানেই কিন্তু একটা উৎসব, তবে এই উৎসবটা বাংলাদেশ কিন্তু নিজেদের করে নিয়েছে। অন্তত এই সকালের সেশন, যেটা ফার্স্ট সেশন, সেই সেশনের যদি আমরা স্কোর বোর্ডটা দেখি, সেক্ষেত্রে নিঃসন্দেহে বলতে হবে দুর্দান্ত একটি সেশন কাটিয়েছে বাংলাদেশ দল। এবং এই অস্ট্রেলিয়া টিম কিন্তু আইসিসি র্যাঙ্কিং এর 1 নাম্বার দল এবং তারা কিন্তু
অনেক বেশি আলোচনা করছিল যে অস্ট্রেলিয়ান সাংবাদিক থেকে শুরু করে স্থানীয়রা যখন প্রস্তুতি ম্যাচটিতে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল এখানকার লোকাল একটি টিমের বিপক্ষে, যে এই ম্যাচটা 2 কিংবা 3 দিনে শেষ করবে কিনা অস্ট্রেলিয়ার টিম। তবে সকালে কিন্তু বার্তা দিয়ে দিয়েছে বাংলাদেশ এটা আসলে এত সহজে বাংলাদেশ হাতছাড়া করবে না। সকালের খবরটা একটু যদি জানাই, আপনারা শুনছিলেন আসলে প্রতিবেদনে যে এখন পর্যন্ত কারা আউট হয়েছেন, তবে তার বাইরে আমি একটু তথ্য দিতে চাই। উইকেটের যে পরিস্থিতিটা দেখছি সকাল থেকে, যে বিষয়টি বাংলাদেশের জন্য সুবিধাজনক হয়েছে যে যেহেতু অস্ট্রেলিয়া ব্যাটিং করছে, অস্ট্রেলিয়ার যে উইকেটটা রয়েছে এবং টেস্ট ম্যাচের ফার্স্ট ডেতে এবং গ্রাসি উইকেটে ব্যাট করাটা খুবই ডিফিকাল্ট, এবং সেই জায়গাতে কিছুটা হলো সুবিধার কথা বলতে হবে যেহেতু অস্ট্রেলিয়া ব্যাটিং করছে। এবং বাংলাদেশ বোলাররা প্রথম 1 ঘন্টা কিছুটা চাপে রাখলেও উইকেটের দেখাটা পাচ্ছিল না। পরবর্তীতে এসে কিন্তু অর্ডার দিলেন যিনি কিনা লোকাল ক্রিকেটার, এই ডারউইনের দ্বিতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেটার, যিনি যাকে ফিরিয়েছেন হাসান মাহমুদের কথা বলতে হয়, দারুণ বোলিং করছেন। এবং এর পরবর্তীতে ট্রাভিস হেডকেও তিনি ফিরিয়েছেন। তারপর থেকে অস্ট্রেলিয়ান যারা এখানে সাংবাদিক রয়েছেন তারা বারবার জিজ্ঞেস করছিলেন যে হাসান মাহমুদ সম্পর্কে, তার ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডটা কি, দারুণ বল করছেন তিনি। বাংলাদেশি বোলারদেরকে হয়তোবা তারা ওই লেভেলে মানে ভাবতে পারেনি যে প্রথম সেশনে 4টা উইকেট বাংলাদেশ দলের বোলাররা তুলে নিতে পারবে। সেই পারফরমেন্সের পর কিন্তু দারুণভাবে সমীহ আদায় করে নিচ্ছে। দেখা যাচ্ছে যে এখানকার যে দর্শক রয়েছেন অস্ট্রেলিয়ান দর্শক, তারাও আসলে বলছিলেন যে মানে একেবারে দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে, এই পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে হবে। তো আমার কাছে ডারউইন থেকে এই ছিল সবশেষ খবর। অস্ট্রেলিয়া ডারউইন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র লোডশেডিং এর মধ্যেই আবার উধাও গ্যাস, সিএনজি স্টেশনে গাড়ির লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা, বিদ্যুৎ সাশ্রয় নতুন সিদ্ধান্ত, রাত 8টায় বন্ধ হবে দোকান, শপিং মল। আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঘোষণা করা হবে রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর নাম, আলোচনায় মির্জা ফখরুল। এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর স্বাস্থ্য খাত ঢেলে সাজাচ্ছে সরকার, সুফল মিলতে শুরু করেছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দৃশ্যমান পরিবর্তন দেখছেন না বিশেষজ্ঞ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ নিবি। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।